এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। 2014 টেট প্রশ্নভুল মামলা অনেক দিন ধরেই কলকাতা হাইকোর্ট থেকে এখন সুপ্রিম কোর্টে স্টে অর্ডারও পড়েছে রেজাল্ট বার করার, ম্যাট 1594 মামলার অর্ডার কপি বার করার। অর্ডার বার হওয়ার পর প্রচুর ছেলে মেয়ে নাম্বার পেতে পারে 6 নম্বর করে। সেই সংক্রান্ত আমরা জানি একটা এসএলপি দায়ের হয়েছে, পশ্চাৎ করেছেন। সেই সম্পর্কিত বিস্তারিত আমরা জানবো। এই নতুন আপডেট 2-1 দিনের মধ্যে কি আপডেট হয়েছে বিস্তারিত আমরা জানবো। কোন মামলার সঙ্গে ট্যাগ হলো এই এসএলপিটি, এতদিন পর কেন এসএলপি করা হলো, কারা প্রভাবিত হতে পারে, কবে এই মামলা উঠবে, এই সম্পর্কিত বিস্তারিত একটি আপডেট আমরা কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী আহসান আলমগীর স্যারের নিকট থেকে শুনে নেব। শুনুন বিস্তারিত। 2014 টেটের প্রশ্নভুলের মামলাতে নতুন একটা ঘটনা ঘটেছে, যেটা আমার ধারণা সবাই এখন এতদিনে জেনে গেছে। সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 2023 সালের এপ্রিল মাসে হওয়া ডিভিশন বেঞ্চের জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করেছে। এই জাজমেন্টটা কি? এই জাজমেন্টে ডিভিশন বেঞ্চ 14 টেটের প্রত্যেকটা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটসকে 6টা নাম্বার করে দেওয়ার কথা বলেছিল, যদি না তারা আগে থেকে সেটা পেয়ে থাকে। মানে যদি সে পেয়ে থাকে তাহলে দেবে না, না হলে কিন্তু যে অ্যাপিয়ার করেছে সে প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করুক বা না করুক, প্রত্যেককেই 6টা নাম্বার দিতে বলেছিল হাইকোর্টের অনারেবল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একটা এসএলপি ফাইল করেছে, যেটা গত সপ্তাহে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হয়েছে। কিন্তু সেখানে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে বেঞ্চ, সেটা এই মামলাতে যেহেতু মামলা ফাইল করার জন্য 400 দিনের ওপর ডিলে আছে, সেই ডিলে পয়েন্টটার ওপরে নোটিশ ইস্যু করে এই মামলাটাকে এই সম্পর্কিত আরেকটা যে মামলা ফাইল হয়ে আছে আগে থেকেই, এবং যে মামলার প্রেক্ষিতে অলরেডি এই 6টা নাম্বার করে দেওয়ার প্রসেসটাতে স্টে রয়েছে, সেটার সঙ্গে ট্যাগ করতে বলেছে। এবং এই ট্যাগিংয়ের পরে মামলাটা কিন্তু জাস্টিস যে বেঞ্চে অলরেডি আগের মামলাটা চলছে, সম্ভবত জাস্টিস বেলা এম ত্রিবেদীর ঘরেই হবে। কারণ হচ্ছে লাস্টলি আগের মামলাটা জাস্টিস বেলা এম ত্রিবেদীর ঘরে লিস্টেড হয়েছিল। এবার এটা ট্যাগিংয়ের পরে যে কোনো দিন লিস্টে আসতে পারে, তবে এখানে ডিলের পয়েন্টে আগে শুনানি হবে এবং তারপরে মধ্যে অ্যাডমিশন এবং বাকি শুনানিগুলো হবে। এবার কি তারা চ্যালেঞ্জ করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, সেগুলো হচ্ছে 3টে ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে যে প্রথমত তারা যেটা থেকে শুরু করছে সেটা বলছে যে এইভাবে এক্সপার্ট ওপিনিয়ন চাওয়া যায় না, প্রশ্নপত্র সঠিক কি বেঠিক সেটা নির্ধারণের জন্য যে পরীক্ষক তার মন্তব্য, তার বক্তব্যই চূড়ান্ত হওয়া উচিত। এটা হচ্ছে তাদের প্রথম বক্তব্য। দ্বিতীয়ত হচ্ছে তারা এখান থেকে আরেকটা পা এগিয়ে গিয়ে বলছে যে যদি এক্সপার্ট ওপিনিয়ন নিতেই হয়, তাহলে এক্সপার্ট ওপিনিয়ন অনুযায়ী যারা সঠিক উত্তর দিয়েছে তাদেরকে খুব বেশি হলে নাম্বার দেওয়া যেতে পারে, এবং সেটা শুধুমাত্র মামলাকারীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটা তাদের দ্বিতীয় বক্তব্য। তৃতীয় বক্তব্য যারা, তারা বলছে, মানে আরও আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছে যে ইন ওয়ার্স্ট অফ দ্য কেসে যদি আমাদেরকে নাম্বার দিতেও হয়, তাও যারা অ্যাটেম্পটই করলো না তাদেরকে আমি নাম্বার কেন দিতে যাব? মানে প্রথমে আপনারা দেখবেন যে প্রথমে ওরা আটকে দিতে চাইছে যে আমি এটাকে মানছি না, এক্সপার্টের ব্যাপারটাকে, যেভাবে প্রসেসটা হচ্ছে। এবার স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসতে পারে যে এক্সপার্ট ওপিনিয়ন তো এই প্রশ্নভুল মামলার জন্য এসেছিল 2018 সালে। 2018 সালের জুলাই মাসে তদানীন্তন যিনি বিচারক ছিলেন মাননীয়া অনারেবল সমাপ্তি চ্যাটার্জি, তিনি পাঠিয়েছিলেন বিশ্বভারতীর কাছে। তো তার পরবর্তীতে আগস্ট মাসে সেই রিপ্লাইটা আসে এক্সপার্টের ওপিনিয়নটা, এবং অক্টোবর মাসে জাজমেন্ট হয় 2018 সালে। তাহলে সেই প্রসেসটাকে এতদিন পরে টেনে নিয়ে আসার মানেটা কি? তো ওরা তার ব্যাখ্যা যেটা দিয়েছে এসএলপিতে, সেটা হচ্ছে যে ওরা এটাকে ডিভিশন বেঞ্চে বলেছিল অলরেডি, সুপ্রিম কোর্টেও একটা পক্ষ নিয়ে এসেছিল বসির আহমেদের মাধ্যমে, এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই তারপরে সুপ্রিম কোর্ট ফেরত পাঠায়। তো ওরা তাহলে 3টে ধাপ বললাম। প্রথম ধাপে হচ্ছে এক্সপার্ট ওপিনিয়নের ব্যাপারটার উপরেই আপত্তি জানাচ্ছে যে এভাবে নেওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে যে ওরা বলতে চাইছে যে আমি তাহলে এক্সপার্ট ওপিনিয়নের সঙ্গে যার ম্যাচ করছে তাকে নাম্বার দেবো, বাকি কাউকে দেবো না। আর তৃতীয় বলছে আমি অ্যাটেম্প্ট যে করেইনি তাকে কেন নাম্বার দিতে যাবো। এবার এখানে যেমন 3টে ধাপে ওরা চ্যালেঞ্জ করেছে, ক্যান্ডিডেটগুলোরও কিন্তু একাধিক ধাপ আছে। মানে কারা এই অর্ডারের দ্বারা
কারা এই মামলার দ্বারা প্রভাবিত হতে পারে, অর্ডারের নয়, মামলার দ্বারা প্রভাবিত হতে পারে। এক হচ্ছে সেই ক্যান্ডিডেটরা যারা কিন্তু অলরেডি এই অর্ডারের বেনিফিট নিয়ে চাকরি করেছে বা চাকরি পেয়েছে এবং এখনও চাকরি করছে। দ্বিতীয় ধাপ হচ্ছে সেই ক্যাটাগরি ক্যান্ডিডেট যাদের কাছে ডিজিটাল ওএমআর হোক কোনো কিছু ডকুমেন্টস বা অন্ততপক্ষে আরটিআই রিপ্লাইয়ের মাধ্যমে স্কোরটা আছে এবং তারা জানে যে আমরা এই পজিশনে আছি এবং আমরা 6টা নাম্বার পেলে আমরা কোয়ালিফাই করে যাব। তৃতীয় ধাপে হচ্ছে তারা আছে যাদের সংখ্যা সব থেকে বেশি, তারা হচ্ছে যে সেই ক্যান্ডিডেটরা যারা কিছুই জানে না, কিছুই করেনি, কিন্তু যেহেতু ডিভিশন বেঞ্চ বলেছে সবাইকে 6 নম্বর দিতে হবে, তাই তাদের একটা অটোমেটিক্যালি ইন্টারেস্ট এটার প্রতি তৈরি হয়েছে। তো এবার যদি সুপ্রিম কোর্ট এটাকে এইভাবে ডিসাইড করে যে না, এভাবে এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া যাবে না, যদি এরকমটা করে তাহলে অনেক কিছুই সম্ভব তখন সেক্ষেত্রে। কিন্তু তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে এটাই যে তাহলে সুপ্রিম কোর্ট যারা অলরেডি চাকরি পেয়েছে তাদের স্বার্থটা সুরক্ষিত রাখবে। কারণ ডিভিশন বেঞ্চও কিন্তু এই কথাটা তাদের ম্যাট 1594 জাজমেন্টে বলেছিল যে যারা যে স্টেপগুলো অলরেডি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নিয়েছে, এখানে স্টেপ মানে তো চাকরি দেওয়াই, আর কি নাম্বার দেওয়া, তারপর চাকরি দেওয়া ইন্টারভিউ করিয়ে। তাহলে যে স্টেপগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নিয়েছে সেইগুলোতে কোনো রকম কোনো প্রভাব পড়বে না, একটা ডিভিশন বেঞ্চ তার অর্ডারে বলেছিল। তাহলে সুপ্রিম কোর্টকেও আমাদেরকে তাহলে এটাই বলাতে হবে যে যদি আদৌ সুপ্রিম কোর্ট এই মামলার মধ্যে কোনো সার্বত্তা খুঁজে পায় যে হ্যাঁ এখানে ইন্টারফেয়ার করার দরকার আছে, তাহলে যারা চাকরি পেয়েছে তাদের যেন কোনো রকম কোনো সমস্যা না হয়। আর এটা গেল প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে যদি সুপ্রিম কোর্ট এটা বলে যে আমি অ্যাটেম্প করলে তবে নাম্বার দেবো না বা এক্সপার্ট ওপিনিয়নের সঙ্গে ম্যাচ করতে হবে, তাহলে তো অনেকেই পাশ ফেলের তফাৎ হয়ে যেতে পারে। সুতরাং প্রথম ধাপে হাইকোর্ট বলেছিল খালি মামলাকারীদের, পরবর্তীতে ওরা মামলাকারীর বাইরেও যারা জাস্টিস রাজস্ব ভরদ্বাজের অর্ডারের ভিত্তিতে অফলাইনে ডকুমেন্টস জমা করেছিল তাদেরকে ওরা নাম্বার দিয়েছিল। কিন্তু ডিভিশন বেঞ্চে যেহেতু সবাইকে দিতে বলার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে এই স্কোপটা অনেক বেড়ে যাচ্ছে এবং অটোমেটিক্যালি কিন্তু প্রত্যেকে এইটার সঙ্গে ইন্টারেস্টেড হয়ে আছে এবং এইটাকে হয়তো আমার মনে হচ্ছে বোর্ড আটকাতে চাইছে। তো এই হচ্ছে এবার সম্ভাবনার কথা হচ্ছে মামলা বিলেটেড স্টেজে করা। মামলাটা দেখুন, প্রত্যেক মামলার আপনি কখন কোর্টকে অ্যাপ্রোচ করছেন তার উপরে তো অনেক কিছুই নির্ভর করে। তো ওরা এত ডিলেড অ্যাপ্রোচ কেন করেছে সেটা তো সুপ্রিম কোর্ট শুনবেই, তবে যে কোর্টে গেছে সেই কোর্ট বিচার করবে সেটা। তো এটাতে এই স্টেটা তোলার দরকার আছে, অলরেডি যেহেতু একটা স্টে আছে, এবং এটাতে বোর্ডকে হারানোর অবশ্যই দরকার আছে। নাহলে যারা পাস করতে পারে, দেখা গেল যে বাড়িতে বসে আছে কিছু জানে না সেও কিন্তু পাস করতে পারে, যদি দেখা গেল যে তার 6 নম্বর পাওয়ার পর সে ভালো জায়গায় আসতে পারছে। সুতরাং এইটা অনেকের স্বার্থের সঙ্গে এই ব্যাপারটা জড়িত। সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবর মাসের প্রথম সপ্তাহের দিকে এই মামলাটি আবার শুনানির জন্য লিস্টেড হতে পারে। এই হলো আজকের আপডেট, আপনারা বিস্তারিত শুনলেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন, তাহলে নতুন নতুন আপডেট আপনাদের সামনে আমি নিয়ে আসবো। ধন্যবাদ।